ভাবনার জানালা, লাল সবুজের ছবি আঁকে বাউলের সুরে স্বপ্ন বুনে, বাংলাকে ভালোবেসে, এই বাংলাকে ভালোবেসে। আজ বাংলার অগ্রযাত্রায় ভরে ওঠে অন্তর। সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর। স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি সিলেট জেলায়, তুলে ধরছি সিলেট জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। বাংলা ছিল ভারতবর্ষের সমৃদ্ধতম অঞ্চল। মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্নটির মতোই ছিল বাংলার ঐশ্বর্য। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন দৃশ্যমান বাস্তবতা। একাধিক সূচকে এখন আমাদের অবস্থান বিশ্ব তালিকার শীর্ষে। এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর বাওর, অরণ্য ও বরেন্দ্র অঞ্চলসহ হাজারো রূপের অনুষঙ্গ। বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। পাহাড়, হাওর, চা বাগান আর বনের বৈচিত্র্য বিছিয়ে দেশের উত্তর পূর্ব প্রান্ত আলোকিত করে রাখা সিলেটের নামকরণে রয়েছে নানা মত, মিথ আর উপকথা। এগুলোর কোনোটি হয়তো ধর্মীয় ইতিহাস থেকে উঠে আসা, কোনোটি আবার সম্পর্কিত স্থানীয় লোককাহিনীর সঙ্গে। সবচেয়ে প্রচলিত ধারণাটি হল শিলা মানে পাথর, আর পাথরের প্রাচুর্যের কারণেই এই এলাকার নাম সিলেট। সিলেট শব্দের অনুসর্গ সিল মানে শিল বা পাথর, আর উপসর্গ হেট মানে হাট বা বাজার। প্রাচীনকাল থেকে এ জেলায় পাথর ও হাটের আধিক্য থাকায় সিলহাট শব্দ থেকে ধীরে ধীরে সিলেট নামের উৎপত্তি। এ জেলার শহর থেকে হাওর এবং পাহাড়ি এলাকার বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে বেশ কিছু আধুনিক শিক্ষা অবকাঠামো। এটি দক্ষিণ সুরমা নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি ৬ তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলামের সাথে। জানতে চাইব, আপনারা শহর থেকে প্রত্যন্ত এলাকায় হাওর, চা বাগান এসব এলাকায় যেসব নান্দনিক ভবন নির্মাণ করেন, এই ভবনগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করেছেন কি? আপনি যে আনন্দিত হবেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সকল পর্যায়ের হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটি কাজ বাস্তবায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় এই সিলেট জেলায় বিভিন্ন প্রজেক্টের আওতায় আমরা প্রকল্প এবং রাজস্ব বিভিন্ন কোডে স্কুল, কলেজ, মাদ্রাসার কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের বর্তমান প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেলাওয়ার হোসেন মজুমদার স্যারের নেতৃত্বে আমরা মাঠ পর্যায়ের সকল প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমি মনে করি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2041 আমাদেরকে দিয়েছেন, আমরা যদি একটি স্মার্ট বাংলাদেশ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমরা একদম শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা যে ভবনগুলো বাস্তবায়ন করে যাচ্ছি সেখানে আধুনিক যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার প্রত্যেকটি ভবনেই সুযোগ সুবিধা রয়েছে।
এটি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা, সিলেট। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চা বাগান এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতল ভূমির সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এগিয়ে আনার জন্য এখানে এই স্কুলটি স্থাপন করেছে। এখানে প্রায় 25% চা শ্রমিকের ছেলেমেয়েরা পড়াশোনা করে। চমৎকার নান্দনিক পাহাড়ি পরিবেশে চা বাগানের ভেতরে এই স্কুলটির অবস্থান। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। আমাদের সাথে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে। দর্শক, আমরা আছি সিলেট জেলার সেই চা বাগানে, অর্থাৎ লাক্কাতুরা চা বাগানে। কথা বলছি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নাজমা বেগমের সাথে। আপনার কাছে জানতে চাইব, বর্তমান সরকার সুন্দর একটি ভবন দেওয়ার মাধ্যমে আপনাদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পরে এটার ফলাফল এবং এটার যে কাজ কেমন হয়েছে? মানে এটা তো সরকারের এক অভাবনীয় চিন্তা, যেটা আমরা এর চেয়ে 10-15 বছর আগে আমরা কল্পনা করতে পারিনি। সিলেটের এই প্রত্যন্ত চা বাগান এরিয়ায় যে একটা সরকারি স্কুল হবে এবং এত বড় হাই রাইজ বিল্ডিং, আর এখানের এলাকাবাসী বাচ্চা যারা আছে, চা শ্রমিকদের ছেলেরা মেয়েরা, তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। যেসব বাচ্চারা কল্পনা করতে পারতো না স্কুল কলেজে যাবে, সেসব বাচ্চারা এখানে প্রায় 8 বছর ধরে পড়াশোনা করছে, পাশ করে তারা কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। সিলেট জেলায় রয়েছে বেশ কিছু পর্যটন কেন্দ্র। দর্শক, আমরা আছি সাদা পাথরের রাজ্য ভোলাগঞ্জে। চলুন এর উপর একটি তথ্যচিত্র দেখে আসি। এটি ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রকৃতির মোড়ানো কাগজ, দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারি অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। প্রচুর সংখ্যক দর্শনার্থী এই সাদা পাথর এলাকায় টলমলে পানি দর্শনে বা পাথর দর্শনে ভিড় করেন। আমাদের সাথে কথা হয় সাদা পাথর এলাকায় কর্মরত বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের একজন কর্মকর্তার সাথে। দর্শক, আমরা আছি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সেই ভোলাগঞ্জে, অর্থাৎ যেখানে সাদা পাথরের খনি বলা চলে, সেখানে কথা বলছি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের একজন কর্মকর্তার সাথে। কি নাম আপনার? প্রীতেশ তালুকদার। আচ্ছা, আপনারা যে এইসব জায়গায় যেসব পর্যটকরা আসে বা দর্শনার্থী আসে, তাদেরকে কিভাবে সেবা দেন? দেখুন, আমরা সেবা সাধারণত আমরা নিশ্চিত করি পর্যটকদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করি। তার পাশাপাশি আমরা কিন্তু ট্যুরিস্টদেরকে বা পর্যটকদেরকে দর্শনার্থী যাই বলেন, আমরা কিন্তু গাইড করি। যার যেটা যারা অনভিজ্ঞ আসে না, কখন কীভাবে যাবে, কীভাবে নৌকা যাবে, ভাড়া কতটুকু, আমরা এটা নিশ্চিত করে দিই বা আমরা হেল্প করি ট্যুরিস্টদেরকে।
ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুই ভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে ধলাই নদীর পানির সাথে। ভারতের খাসিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে। এর মায়াবী রূপে মানুষ মুগ্ধ হয়। দর্শক, আমরা আছি জাফলং ট্যুরিস্ট স্পটে। চলুন একটি তথ্যচিত্র দেখে আসি। বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন এলাকা। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মেলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। ঐতিহাসিকদের মতে হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। ১৯৫৪ খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় এখানে গড়ে ওঠে নতুন জনবসতি। বর্তমানে জাফলংয়ে প্রচুর লোকের সমাগম ঘটে। জাফলং পর্যটন কেন্দ্রগুলো বা পর্যটন এরিয়াকে নিরাপদ রাখতে এবং নিরাপত্তা দিতে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের সাথে কথা হয় বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কয়েকজন কর্মকর্তার সাথে। দর্শক, আমরা আছি বাংলাদেশের অন্যতম ট্যুরিস্ট স্পট জাফলংয়ে। কথা বলছি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ জাফলংয়ের ইনচার্জ রতন শেখের সাথে। জানতে চাইব আপনারা যেসব পর্যটক আসে তাদেরকে কিভাবে সেবা দেন এবং আপনাদের থেকে সেবা নিতে হলে তাদের কি করতে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। আমাদের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার যে নির্দেশন হচ্ছে যে পর্যটক হাসতে হাসতে আসবে, আবার হাসতে হাসতে চলে যাবে। এই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। অর্থাৎ একটা যথাসাধ্য পর্যটন আমাদের হেফাজতে থাকবে, তার সময় তাদের সমস্ত দেখভাল আমরা করে থাকি। আর প্রতিটি পর্যটক মেইন প্রবেশদ্বার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশেই প্রবেশদ্বার, এখানে কিন্তু আমাদের বড় ব্যানার টানানো আছে এবং সেই ব্যানারে লেখা আছে পর্যটকদের কোথায় কত টাকা খরচ করা লাগবে। কারণ জাফলং পর্যটন স্পট হচ্ছে 10 কিলোমিটার এলাকা জুড়ে একটা পর্যটন স্পট। এই ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সার্বিক নিরাপত্তা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। যে আপনারা প্রতিদিন কি পরিমাণ পর্যটকের মুখোমুখি হন বা সেবা দিয়ে থাকেন? আসলে পর্যটকরা এখানে যে মনোমুগ্ধকর যে প্রাকৃতিক দৃশ্য আছে, পর্যটকরা যখনই সময় পায় তখনই চলে আসে। আপনি হয়তো বা আজকে দেখলে সকালে পর্যটক কম, দুপুরে কিন্তু সেটা ফুলফিল হয়ে যায়। আবার দেখা গেল দুপুরবেলা নাই, বিকালের দিকে হঠাৎ দেখলাম যে অনেক লোক হয়ে যায়। তো সেই জন্য এখানে পর্যটক প্রতিনিয়ত আসছে, বিশেষ করে বন্ধের দিনগুলোতে উপচে পড়া ভিড়। কিন্তু আজকে বৈরী আবহাওয়া, তারপরেও দেখা যাচ্ছে যে প্রচুর পর্যটক। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি আপনাকে। আমরা সকালে দেখেছি পর্যটক একটু কম, কিন্তু দুপুরের মধ্যে দেখলাম যে অনেক পর্যটক হয়ে গেল এবং বিকালবেলা দেখতেছি আরো বেশি পর্যটক। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, নকিং অ্যাট দ্য ডোর, মানে সাপ্তাহিক বন্ধের যে পূর্বক্ষণে, আপনি শুক্রবার আসলে দেখবেন যে এখানে পর্যটকের অভাব নেই। এখানে যেহেতু অনেক পর্যটক আসে, হুট করে বর্ষাকালে বৃষ্টি নেমে যায়, যার কারণে আমাদের একটা খারাপ অবস্থায় পড়তে হয়, ভিজে যেতে হয়। সেক্ষেত্রে আমরা যদি একটা আশ্রয়ের জন্য একটা জায়গা পেতাম অথবা ছাউনি জাতীয় কিছু পেতাম, সেখানে আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারতাম। অলসো হচ্ছে এখানে ওয়াশরুমের অনেক সমস্যা, ওয়াশরুম অনেক দূরে অথবা মেয়েদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। সেটা যদি একটু ভালোভাবে প্রপারলি করা হতো সেটাও একটু ভালো হতো। এখানে পুলিশের সেবা আসলে নেওয়ার জন্য ওনাদের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আমরা গাড়ি থেকে নামার পরেই দেখলাম যে এখানে অনেকগুলো বিলবোর্ড আছে, একটু পরে বিলবোর্ড আছে, আর প্রতিটা বোর্ডেই ওনাদের নাম্বার দেয়া আছে, যে প্রয়োজন হলেই ওনাদেরকে আপনি যোগাযোগ করতে পারছেন। দর্শক, আমরা আছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম ফরেস্টে। চলুন রাতারগুল সোয়াম ফরেস্টের পরিচিত তথ্যচিত্র দেখে আসি। এটি রাতারগুল জলাবন। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের মিঠা পানির জলাভূমি এটি। একসময় বাংলাদেশের একমাত্র জলবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে যোগীরকান্দি মায়াবন, বুঝির বন ও লক্ষ্মী বাওর জলাবন নামে আরও 3টি জলাবনের বাংলাদেশে খোঁজ মেলে।
পৃথিবীতে মিঠা পানির ২২টি জলাবনের মধ্যে এটি অন্যতম। আয়তনে ৩,৩২৫ একর। রাতারগুল জলাবনকে বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের বন অধিদপ্তর ২০৪ হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। চিরসবুজ এ বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এখানকার গাছপালা বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন ২০ থেকে ৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা থাকে ১০ থেকে ১২ ফুটের মধ্যে। শুকনো মৌসুমে পানি কমে গেলে ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সে রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম হয় রাতারগুল। এই জলাবনে ঘুরতে আসা দেশের বিভিন্ন প্রান্তে দর্শনার্থীদের নিরাপত্তা দিতে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। জলের নির্মাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। এই রূপ যারা দেখতে আসেন তাদের বনের ভেতরে ভ্রমণ করতে দরকার হয় নৌকার। সেই নৌকাগুলি হতে হয় ডিঙি নৌকা। ডিঙিতে চড়ে বনের ভেতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রাকৃতিক রূপসুধা। দর্শক, এতক্ষণ দেখেছেন সিলেট জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বকুল ফুল সোনালি